শুধু অঞ্জনের গানে নয়, বাস্তবেও ছিলেন বেলা বোস। চেনেন কি তাকে? আজ জেনে নেয়া যাক সেই বেলা বোস এর কাহিনী। বিভিন্ন স্তরের সুপরিচিত এবং সফল ব্যক্তিত্বদের নামানুসারে স্থানের নামকরণের পশ্চিমবঙ্গে একটি পুরানো ঐতিহ্য রয়েছে। পূর্ব রেলওয়ে সেই প্রথা অনুসরণ করেছে এবং মাটির সফল ভূমিপুত্রদের স্মৃতিতে উৎসর্গীকৃত প্রচুর সংখ্যক স্টেশনের নামকরণ রয়েছে। কিন্তু কোনো অদ্ভুত কারণে বা কিভাবে পূর্ব রেলের ইতিহাসে ভূমিকন্যার নামে একটিও স্টেশন নেই, যা প্রায়শই বেশিরভাগের নজরে পড়ে না। কিন্তু বাস্তবে একটি আছে এবং তার নাম বেলানগর। বেলা বোস নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নেতাজির ভাইঝি এবং নেতাজির সেজদা বড় ভাই। সুরেশচন্দ্র বসুর ছোট মেয়ে ইলা বোসের ছোট বোন, যিনি 1941 সালে নেতাজির গৃহবন্দী থেকে পালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বেলার জন্ম তাদের পৈতৃক বাড়িতে কোদালিয়ায় হয়েছিল। 1940 সালে নেতাজি রামগড় কনক্লেভে কংগ্রেসের সাথে তার সম্পর্ক ছিন্ন করেন এবং দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিতাড়নের জন্য উগ্র আন্দোলনের ডাক দেন। তিনি 1930 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) এর গোয়েন্দা প্রধান হরিদাস মিত্রকে বিয়ে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্র জ্যোতিষচন্দ্র বসু, পবিত্র রায় এবং অমর সিং নামে আরও 3 জন বিপ্লবীর সাথে রাষ্ট্রদ্রোহ ও বিরোধিতার অভিযোগে গ্রেপ্তার হন এবং বিচার করেন। জাতীয় কার্যক্রম: তাদের সকলকে 11 সেপ্টেম্বর 1945-এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু মহাত্মা গান্ধী হস্তক্ষেপ করেছিলেন এবং তাদের মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে ফিরিয়ে আনতে সক্ষম হন। বেলা বোসকে বিচক্ষণতার সাথে যোগাযোগ বজায় রাখার এবং আইএনএ দলের সদস্যদের নিরাপত্তা দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদের নেতাজি সময়ে সময়ে পূর্ব এশিয়া থেকে ভারতে অনুপ্রবেশের জন্য পাঠিয়েছিলেন। 1944 সালে একটি গোপন ট্রান্সমিশন পরিষেবা স্থাপন করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ বার্তাগুলি কলকাতার একটি অপ্রকাশিত কেন্দ্র থেকে সিঙ্গাপুরে আদান প্রদান করা হয়েছিল। এই পরিষেবা জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চলতে থাকে এবং বেলা কলকাতায় অপারেশনের নেতৃত্ব দেন। এই পর্যায়ে তিনি বিপ্লবীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। স্বামী হরিদাস মিত্র গ্রেপ্তার হওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। উড়িষ্যা উপকূলীয় অঞ্চলে অবতরণকারী মুক্তিযোদ্ধাদের নিরাপদ পথের ব্যবস্থা করতে তিনি অনেক ঝুঁকি নিয়েছিলেন। বেলা বোস ছিলেন একজন নিবেদিত প্রাণ, যিনি সর্বদা ছায়ায় থাকতে পছন্দ করতেন এবং জনগণের উন্নতির জন্য কাজ করতেন। ইতিহাস তার প্রাপ্য অবস্থানকে অস্বীকার করেছে এবং তার অমূল্য অবদানগুলি বেশিরভাগই ভুলে গেছে। স্বাধীনতার পর মিত্র কংগ্রেস পার্টিতে যোগ দেন এবং নির্বাচনে জয়ী হয়ে বিধানসভার ডেপুটি স্পিকার হন। বেলা কোনো রাজনৈতিক দলে যোগ দেননি। পরিবর্তে তিনি তার নবগঠিত দল ঝাঁসি রানীর মাধ্যমে তার সামাজিক কাজ চালিয়ে যান। তার দল পূর্ব পাকিস্তান থেকে আসা লক্ষাধিক শরণার্থীকে স্থানান্তর ও পুনর্বাসনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। প্রকৃতপক্ষে তিনি বালিডানকুনি লাইনে অভয়নগরে শিবির স্থাপন করেছিলেন এবং উদ্বাস্তুদের যথাযথ পুনর্বাসনের তদারকি করতে সেখানে অবস্থান করেছিলেন। তিনি নিজেকে এতটাই পরিশ্রম করেছিলেন যে ধীরে ধীরে তার স্বাস্থ্য চলে যায়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে 1952 সালের জুলাই মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা বোস ছিলেন একজন নিবেদিত প্রাণ, যিনি সর্বদা ছায়ায় থাকতে পছন্দ করতেন এবং জনগণের উন্নতির জন্য কাজ করতেন। ইতিহাস তার প্রাপ্য অবস্থানকে অস্বীকার করেছে
এবং তার অমূল্য অবদানগুলি বেশিরভাগই ভুলে গেছে। লোকেরা হয়তো তাকে চেনে না, কিন্তু তার ছেলে অমিত মিত্র ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সম্মানিত সিনিয়র সদস্য। এই মহান মহিলার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ভারতীয় রেলওয়ে অভোজনগরের প্রাক্তন শরণার্থী শিবিরের কাছে বর্ধমান কর্ড লাইনে বেলানগড় স্টেশনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তিনি গৃহহীন, শিক্ষাহীন মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। এই প্রথম ভারতীয় রেলওয়ে ভূমি কন্যার নামে একটি স্টেশনের নামকরণ করেছিল। জনপ্রিয় অঞ্জন দত্ত এর লেখা গান বেলা বোস উনার স্মৃতি দ্বারা অনুপ্রাণিত।